আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলছে মার্কিন নির্বাচন, সহিংসতার শঙ্কা। নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে হোয়াইট হাউস ঘিরে বাড়তি নিরাপত্তা বেষ্টনী। মোশতাক জিয়ার নির্দেশে ৩ নভেম্বরের জেল হত্যাকাণ্ড, বলেছেন প্রধানমন্ত্রী। জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা। সরকারের ক্ষমতার তাণ্ডবে অসহায় মানুষ, বলেছেন মির্জা ফখরুল। এবার ৭ নভেম্বরে বিএনপির একদিনের সীমিত কর্মসূচি ঘোষণা। হাজী সেলিমের অবৈধ সম্পদের মামলার শুনানি হয়নি ৫ বছরেও ১৩ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে এমপি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খন্দকার মোশতাক ও জেনারেল জিয়ার হুকুমেই ৩রা নভেম্বর কারাগারে হত্যাকাণ্ড চালিয়েছে খুনিরা। এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক চক্রান্ত ও দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি বলেন, আওয়ামী লীগ যত ভালো কাজই করুক, স্বাধীনতা বিরোধী ও চক্রান্তকারীদের ষড়যন্ত্র থেমে নেই। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু এভিনিউয়ে জেল হত্যা দিবসের আওয়ামী লীগের আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে জাতীয় চার নেতার মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, ৭৫ ও ৩ নভেম্বর হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে ভিন্ন পথে নেয়ার ষড়যন্ত্র হয়েছিল। কারাগারে প্রবেশের যে অনুমতি রাষ্ট্রপতি তখন মোশতাক আর জিয়াউর রহমান সেনাপতি, তাদেরই পরিকল্পনা এবং তাদেরই হুকুমে কারাগারের দরজা খুলে এদেরকে খুনিদের প্রবেশ করতে দেওয়া হয় এবং তারাই হত্যাকাণ্ডটা চালায়। যেটা যে একটা রাজনৈতিক চক্রান্ত, স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত, দেশের মানুষের বিরুদ্ধে চক্রান্ত, সেটাই প্রমাণ হয়। শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা থেকে দেশকে বিচ্যুত করতে ষড়যন্ত্র হয়েছে। বিএনপি দেশের কোনো উন্নতি করতে পারেনি, বরং দেশের রাজনীতিকে ধ্বংসের চেষ্টা করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জিয়া, তারপর এরশাদ, এরপর আসলো খালেদা জিয়া। আপনারা একটু বিচার করে দেখেন যে একটা প্রাক একজন আসছে, তাদের মূল লক্ষ্যটাই ছিল দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, হত্যা, খুন, সারা দেশে একটা অরাজকতা সৃষ্টি করে, সংঘাত সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকা। তো অনেকে নানা ধরনের প্রশ্ন করে, আবার কারো কারো কথা যে বাংলাদেশ কি এক দলই চলে যাচ্ছে। তো সত্যিকার জনগণের দল, হ্যাঁ, আমাদের কিছু বাম দল আছে, তারা সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করে। কমিউনিস্ট পার্টি আছে, সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করে। কিন্তু প্রকৃতপক্ষে গণতান্ত্রিক দল হিসেবে তো আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ তৃণমূল থেকে গড়ে উঠেছে জনগণের অধিকার নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে, যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে আওয়ামী লীগের নেতাদের একের পর এক হত্যা করা হয়েছে। করোনা দ্বিতীয় ঢেউ থেকে জনগণকে সাবধান হতে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে শীতের কাল আমাদের সামনে আসছে, কাজী এখন থেকে আমাদের সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ব্যবহার করা। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 15ই আগস্টে যারা দেশকে অভিভাবক শূন্য করেছে, তারাই ৩ নভেম্বর নেতৃত্ব শূন্য করেছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতীয় চার নেতার বাকি খুনিদের ফিরিয়ে আনার কাজ চলছে। জেল হত্যা দিবস উপলক্ষে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়, পরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানোর শেষে ওবায়দুল কাদের বলেন, 15 আগস্টের মতো এই দিনটিও মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কজনক ও রক্তাক্ত অধ্যায়। জাতীয় নেতাদের হত্যা করে সেদিন তারা আমাদের নেতৃত্ব শূন্য করতে চেয়েছে। বিদেশি একটা দূতাবাসের, বিদেশি একটা গোয়েন্দা সংস্থা ইন্ধনে সহযোগিতা, এই 4 দিনের ঘটনার অনেক কিছুই ধোঁয়াশায় রয়েছে, এখনো প্রকাশ হয়নি। এ সত্য জানা উচিত এবং এটা উদ্ঘাটন করা উচিত। ইতিহাসে সত্যের স্বার্থে
পরে দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে বনানী কবরস্থানে জাতীয় নেতাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িকতা এখনো নিশ্চিহ্ন হয়নি, এদেরকে সমূলে উৎপাটন করতে হবে। বাংলাদেশে এখনো স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির চক্রান্ত ষড়যন্ত্র থেমে যায়নি। কাজে আজ আমরা শপথ নেব, আমরা আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে তথা সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষকে সমূলে উৎপাটন করে বঙ্গবন্ধুর সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ করব। এদিকে দিবসটি উপলক্ষে নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার, যেখানে জেল হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেটি পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী ও 4 নেতার পরিবারের সদস্যরা। তারা স্মৃতিবিজড়িত সেই সেল ঘুরে দেখেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, শুধু বিপথগামী সেনা সদস্যরাই নয়, এ ধরনের ঘৃণ্য হত্যাকাণ্ডের পেছনে আরও বড় ষড়যন্ত্র ছিল। বিভিন্ন দেশে যারা অবস্থান করছেন সেই দেশের আইন অনুযায়ী তাদেরকে ফিরিয়ে আনতে হবে, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী আমরা তাদেরকে ফিরিয়ে আনব এবং যেই রায় প্রদান করেছেন ওই কোর্ট, সেটা কার্যকর হবে ইনশাআল্লাহ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জাতির পিতাকে হত্যার 3 মাসের মধ্যে 75-এর এই দিনে কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় 4 নেতাকে। নৃশংস হত্যাকাণ্ডের শিকার মুক্তিযুদ্ধের 4 নায়কের সন্তানদের কাছে যন্ত্রণাময় এই শূন্যতা দুঃসহ। তাদের চাওয়া একটাই, আর যেন ইতিহাস বিকৃতি না হয়, প্রজন্ম জানুক সঠিক ইতিহাস। 75-এর 3 নভেম্বর বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম হত্যার কিছুদিনের মধ্যে আবারও আঘাত। মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের 4 নায়ক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং AHM কামরুজ্জামানকে। স্বাধীনতা বিরোধী শক্তির বিষে নীল হয়ে ওঠে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কৈশোরেই বাবা হারানোর দুঃসহ যন্ত্রণা কাতর বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মেয়ে সৈয়দা জাকিয়া নূর লিপি। আফসোস, জীবদ্দশায় এই হত্যাযজ্ঞের বিচার দেখার ভাগ্য হয়নি তার মায়ের। যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা, স্বাধীনতা বিরোধীদের আস্ফালন পুড়িয়েছে তাকে। পেশায় চিকিৎসক হলেও ভাই সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর পর যোগ দেন রাজনীতিতে। অঙ্গীকার শুদ্ধ রাজনীতি চর্চার। যে দুঃসহ বেদনার ভিতর দিয়ে আমরা জীবনযাপন করেছি, এই জীবন যেন কারো না হয়, ইভেন শত্রুদেরও এই জীবন না হয়। জাতীয় 4 নেতাকে হত্যা করা, এটা কি এই সেপাই বা জুনিয়র অফিসারদের কাজ ছিল? এটার পিছনে কারা ছিল, এটা কিন্তু আমরা এখনও জানতে পারি নাই। নতুন প্রজন্ম যেন আর বিভ্রান্ত না হয়, নতুন প্রজন্ম যেন সত্যি ইতিহাসটা জেনে আত্মপ্রত্যয় হয়ে এগিয়ে যায়। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, স্বাধীনতা বিরোধী শক্তির ষড়যন্ত্রের ধারাবাহিকতারই অংশ 3 নভেম্বর। প্রমাণ হয় 15 আগস্ট কোনো পারিবারিক হত্যাকাণ্ড ছিল না, ষড়যন্ত্রটা ছিল দেশবিরোধী, পাকিস্তানে রূপান্তরের অপচেষ্টা। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড বা এই হত্যাকাণ্ড, ঢাকা কেন্দ্রীয় কারাগারের হত্যাকাণ্ড, এটা কোনো পারিবারিক বা দলীয় হত্যাকাণ্ড নয়, এটা বাঙালি স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আজকে স্বাধীনতা লুপ্ত করার পথ তারা পরিষ্কার করে নিচ্ছে। এই দেশটাকে পিছনের দিকে ঘুরিয়ে নিয়ে একটি নব্য পাকিস্তান রূপান্তরিত করবার ষড়যন্ত্র হলো এবং সেই কারণেই ছিল এই হত্যাকাণ্ডগুলি। দেশের জন্য জাতীয় 4 নেতার আত্মত্যাগ অনুকরণীয় হয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্মে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। সব ধরনের প্রকল্প যথাসময়ে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। এছাড়া করোনার দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় সবাইকে মাস্ক পরার তাগিদও দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে 2,459 কোটি টাকার 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আমিনবাজার মাওয়া মংলা 400 কেভি সঞ্চালন লাইন প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 1,148 কোটি টাকা।
আগামী বছরের শেষ নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হবে। যমুনা নদীর ভাঙন থেকে সিরাজগঞ্জ জেলার কাজীপুরের সিংড়াবাড়ি, পাটগ্রাম ও বাতরুইখোলা সংরক্ষণে 560 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হবে 2023-এর জুন নাগাদ। এছাড়া পাঁচদোনা ডাঙ্গা ঘোড়াশাল মহাসড়ক 4 লেনে উন্নীত করতে ছাড় করা হয়েছে 551 কোটি টাকা। কক্সবাজার শুটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনে বরাদ্দ দেওয়া হয়েছে 198 কোটি টাকার আরেকটি প্রকল্প। সব প্রকল্পই সময় মতো দ্রুত শেষ করার জন্য নির্দেশনা দিয়েছেন। আর স্বাভাবিকভাবেই উনি বলেছেন যে করোনার দ্বিতীয় ওয়েভ পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে আসছে, আমাদেরকে আগে প্রস্তুত হতে হবে। এই জন্য তিনি সচেতনতা তৈরি, বিশেষ করে সকলে যেন মাস্ক পরে, এই বিষয়ে তিনি আগেও বলেছেন এবং আবারও রিমাইন্ড করে দিয়েছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, মার্কিন নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক দেশের স্বার্থ রক্ষা করে তাদের সাথেই কাজ করবে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্র নীতি সবসময় অপরিবর্তিত থাকে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় কোন দল রয়েছে সেটা খুব একটা বিবেচ্য বিষয় নয়। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে এক বৈঠকের পর পররাষ্ট্র সচিব জানান, কিছু আন্তর্জাতিক সংগঠন চাচ্ছে রোহিঙ্গারা বাংলাদেশে আরও বেশি দিন থাকুক। প্রত্যাবাসন কাজে চীন সরাসরি যুক্ত হচ্ছে বলে জানান তিনি। তবে সরকার চাইছে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন। আবহাওয়া ভালো থাকলে নভেম্বরেই ভাসানচরে 300-400 রোহিঙ্গা পরিবারকে স্থানান্তরের চেষ্টা করা হবে বলেও জানান পররাষ্ট্র সচিব। ফ্রান্স ইস্যু নিয়ে তিনি বলেন, যে কোনো হত্যাকাণ্ড নিন্দনীয়, পাশাপাশি কারো ধর্মীয় অনুভূতি নিয়েও কটাক্ষ করা উচিত নয়। তবে ফরাসি পণ্য বয়কটের দাবি জানিয়ে ঢাকার আন্দোলনকারীদের এবং বাংলাদেশি পণ্য বয়কটের আহ্বান জানানো ফরাসি রাজনীতিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন মাসুদ বিন মোমেন। যুক্তরাষ্ট্রের সাথে বর্তমানে যে সম্পর্ক আছে যথেষ্ট স্টেবল এবং এটা ঊর্ধ্বমুখী, সেটাকে ধরে রাখাটাই আমাদের কাজ হবে এবং আমরা এমন কোনো ইন্ডিকেশনও পাই নাই যে এটা আদারওয়াইজ হবে, যেটাই হোয়াট এভার দ্য ইররেসপেক্টিভ অফ দ্য আউটকাম অফ দ্য ইলেকশনস। নিজেদের মুক্তিযুদ্ধের চেতনার ধারক দাবি করলেও এই সরকারের সময়ে মুক্তিযোদ্ধাদের উপর সবচেয়ে বেশি নিপীড়ন হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্দুকের জোরে তারা মানুষের সব অধিকার হরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল সভায় তিনি কথা বলেন। অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র, মহান মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল সভা করে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন। এতে রাজনীতিবিদরা বলেন, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সাদেক হোসেন খোকা সব মতপথের মানুষকে সাথে নিয়ে আজীবন দেশের জন্য কাজ করে গেছেন। মানে এখন তো দেশে সংকটটা এরকম হয়েছে, দলবাজি এমন, সবাই দল কানা হয়ে গেছে। যেন সাদেক হোসেন খোকা একটা ঐতিহ্য স্থাপন করে গেছিলেন। বিভিন্ন রাস্তার নামকরণ করা, আলাদাভাবে সম্মাননা প্রদান ইত্যাদির মাধ্যমে উনি দল মত নির্বিশেষে সমস্ত মুক্তিযোদ্ধাকে সম্মান করেছেন। জনগণের শাসন কায়েম করার জন্য, মুক্তিযোদ্ধাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের ক্ষমতা কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, শ্রমজীবী পেশাজীবী মানুষের অধিকার ক্ষমতা পাওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধা খোকার আজকে প্রয়োজন ছিল। সভায় বিএনপি নেতারা বলেন, কর্মী অন্তঃপ্রাণ সাদেক হোসেন খোকার চলে যাওয়া রাজনীতি, দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। গণতন্ত্র পুনরুদ্ধারে তার মতো সাহসী ও দক্ষ নেতার এখন বড়ই প্রয়োজন। রাজনীতিতে এখন খোকাকে এবং কিংবা খোকার মতো আরো অন্য কাউকে পাশে খুব গভীরভাবে অনুভব করি, পাশে পেতে চাই এবং আমরা পাশে থাকতে চাই। আমাদের দেশ অকার্যকর একটি রাষ্ট্রে পরিণত হওয়ার পথে। এই অবস্থায় আমাদেরকে সাদেক হোসেন খোকাকে স্মরণ করার সাথে সাথে যদি আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারি, মানুষের অধিকার ফিরিয়ে আনতে পারি, ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে আনতে পারি, আইনের শাসন ফিরিয়ে আনতে পারি, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এই আজীবন এই সংগ্রামী মানুষ তার এই হঠাৎ করে চলে যাওয়া আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে অনেকখানি ব্যাহত করেছে। তার সাহস, তার ধৈর্য, তার দেশপ্রেম আমাদের প্রয়োজন ছিল আজকে, যখন আমরা একটা ফ্যাসিবাদী একটা রাষ্ট্রে বাস করছি, যখন এই সরকার একটা দানবের মতো আমাদের মুক্তির উপরে চেপে বসেছে, সেই তখন তাকে আমাদের প্রয়োজন ছিল দেশনেত্রীকে মুক্ত করবার জন্য,
দেশকে মুক্ত করবার জন্য, গণতন্ত্রকে মুক্ত করবার জন্য। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ, রাজনীতি, মানব সেবা, ক্রীড়া সহ জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সাদেক হোসেন খোকা তরুণ প্রজন্মের কাছে বাতিঘর হয়ে থাকবেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স জানান, ৭ নভেম্বর দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন সকাল ১১টায় শেরে বাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে স্বাস্থ্যবিধি মেনে পুষ্পমাল্য অর্পণ এবং বিকেল ৩টায় ভার্চুয়াল আলোচনা সভা করা হবে। প্রতিবছর ব্যাপক আয়োজনে বিএনপি দিবসটি পালন করলেও এবার করোনা মহামারীর কারণে সীমিত আকারে কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, গণতন্ত্র, আইনের শাসন, বাক, ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা সহ সকল মৌলিক অধিকারের পথ সংকুচিত করে চলছে স্বাধীনতা পরবর্তীকালের মতো ভয়াবহ দুঃশাসন। চট্টগ্রামের সাংবাদিক গোলাম সারোয়ারকে অপহরণ ও নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। লালমনিরহাটের পাটগ্রামে মিথ্যা গুজবে শহীদুন্নবী জুয়েলকে পুড়িয়ে হত্যার ঘটনারও নিন্দা জানান প্রিন্স। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া ও জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আব্দুর রহিমকে ওএসডি করা হয়েছে। তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। গত ২৯ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহরাওয়ার্দী হাসপাতালের জন্য ৩ ধরনের সরঞ্জাম কেনার মাধ্যমে সরকারের ৬,৪০,০০,০০০ টাকার বেশি ক্ষতি করেছেন উত্তম কুমার বড়ুয়া। এ কারণে তাকে অসদাচরণ এবং দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়। বিভাগীয় মামলা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোহরাওয়ার্দী হাসপাতালের আপাতত পরিচালকের দায়িত্ব পালন করবেন KM মামুন মোর্শেদ। এদিকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আব্দুর রহিমকেও ওএসডি করে তার কর্মস্থল স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। তিনি পোশাক পরা নিয়ে একটি বিতর্কিত নির্দেশনা জারি করেছিলেন। মুসলিম কর্মকর্তা কর্মচারীদের মধ্যে পুরুষদের টাকনুর ওপর পোশাক পরা ও নারীদের হিজাব পরতে নোটিশ দিয়েছিলেন পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম। তার জায়গায় পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে তানভীর আহমেদ চৌধুরীকে। দেশে করোনা ভাইরাসে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের ১৬ জনই পুরুষ, নারী মাত্র একজন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ১৭ জন সহ কোভিড-১৯-এ মোট মৃত্যু সংখ্যা ৫,৯৮৩। নতুন করে শনাক্ত হয়েছেন ১,৬৫৯ জন। মোট আক্রান্ত ৪,১২,৬৪৭ জন। নতুন ১,৮৮৬ জন। মোট সুস্থ হয়েছেন ৩,২৯,৭৮৭ জন। মৃত্যুর হার ১.৪৫, শনাক্তের হার ১১.৮০ আর সুস্থতার হার ৭৯.৯২। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় হাজী সেলিমের ১৩ বছরের কারাদণ্ড হলেও সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন তিনি। যদিও সেই নির্বাচনে নিম্ন আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ায় অনেকেরই প্রার্থিতা বাতিল করে দেয় ইসি ও আপিল বিভাগ। হাইকোর্ট খালাস দিলেও আপিল বিভাগ নিম্ন আদালতের দণ্ড বহাল রেখে হাইকোর্টে আবার শুনানির আদেশ দিলেও সেটি শুনানি হয়নি প্রায় ৫ বছরে। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে হাজী মোহাম্মদ সেলিম দলে যোগ দিয়েই আওয়ামী লীগের মনোনয়ন বাগি নিয়ে নির্বাচিত হন সংসদ সদস্য। নারীর এত ক্ষমতায়তনে কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে, আপনি স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার, বিরোধী দলের নেত্রী স্পিকার। সংসদে তার বক্তব্য হাস্যরসের সৃষ্টি করলেও হরতাল বিরোধী মিছিল নিয়ে রাজপথে তার উপস্থিতি ভীতি সৃষ্টি করত। কিন্তু ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে ফেল করে রাজনীতি আর দেশ থেকে লাপাত্তা হয়ে যান হাজী সেলিম। ২০০৬ সাল পর্যন্ত ৪ দলীয় জোট সরকারের সময় তার বিরুদ্ধে শতাধিক ফৌজদারি মামলা হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বিরুদ্ধে করা রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা হিসেবে ১০৫টি ফৌজদারি মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। সেই জন্য তিনি প্রত্যেকটির জন্য একটি করে আবেদন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো আসামির এই জাতীয় আবেদন সেটাই সর্বোচ্চ। ১/১১ সরকারের আমলে ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলা করে দুদক। সেই মামলায় ২০০৮ সালে বিচারিক আদালত হাজী সেলিমকে ১৩ বছরের কারাদণ্ড দেয়। দেশে ফিরে ২০০৯ সালে আদালতে আত্মসমর্পণ করে কারাগারে গেলেও জামিনে মুক্তি পান। সেই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১১ সালের ২ জানুয়ারি হাজী সেলিমকে টেকনিক্যাল গ্রাউন্ডে খালাস দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে যায়। ২০১৫ সালের ১৩ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে নিম্ন আদালতে দণ্ডিত সংসদ সদস্য হাজী সেলিমের আপিল পুনঃশুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ। সেই থেকে আর শুনানি হয়নি। এই ধরনের প্রায় ২৫টা আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে হাইকোর্টের রিমান্ডে আসছে। হাজী সেলিমের একটি মামলা, সেটা আমরা ২০১৫ যেদিন জাবেদা নকল পাই তারপর থেকে আমরা বিভিন্ন কোর্টে এটা দিয়েছি
আদালত পরিবর্তন হওয়াতে মামলাটা কাছাকাছি আসলেও মামলা শুনানি হয়নি। আমরা এখন মেনশন করব ফিজিক্যাল কোর্ট আসলেই এটা নিয়ে আমরা অত্যন্ত তৎপর, এবং আমরা এটা ভাবার কোনো অবকাশ নেই যে কোনো নিপোটিজম করা হচ্ছে। পলাতক থাকায় 2008 সালের সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি হাজী সেলিম, কিন্তু 2014 সালের 10ম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি হন তিনি। 2015 সালে তার দুর্নীতির মামলায় হাইকোর্টের খালাস বাতিল করে আপিল বিভাগ নিম্ন আদালতের দণ্ড বহাল রাখলেও নির্বাচন করেন সংসদস্য হন হাজী সেলিম। দুর্নীতির মামলা অবশ্যই নৈতিক খনন, সেটা আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি, কিন্তু এটা তো দায়িত্ব হলো ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন এটা যথাযথ ব্যবস্থা নেবে অথবা আমাদের কাছে রেফার করবে, সেটা কিছুটাই হয়নি। গত ইলেকশনের সময় তো অনেকেই তো ইলেকশন করতে পারলো না, হাইকোর্ট পারমিশন দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট স্টে করে দিয়েছে। দুদক দেখা যাচ্ছে কারণ ওনার ক্ষেত্রে ইলেকশন করতে কোনো বাধা দিচ্ছে না, ইলেকশন কমিশন কোনো বাধা দিচ্ছে না, ওয়ারেজ অন্য একজন যিনি বিএনপি করছেন কিংবা অন্য কোনো বিরোধী দল করছেন, যার বর্তমান অর্থনৈতিক বলেন রাজনৈতিক অবস্থান দুর্বল, তাকে আমরা কিন্তু ওই আইনের আওতায় নিয়ে আসছি। একটা মামলায় নিজে ছিলাম যে দুদক আপিলই করেনি, তখন আমরা কোর্টকে দেখালাম যে মাই লর্ড ওনার ক্ষেত্রে এক ল, আমার ক্ষেত্রে এক ল, তখন কোর্ট গট কনফিউজড যে আর কেন আপনারা আপিল করেন নাই কেন। তো দুদক আসলে কি, আমরা যতই বলি দুদক এটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন, এটা থিওরিটিক্যালি কাগজে লেখা আছে। 10ম জাতীয় সংসদে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে এমপি হলেও 2018 সালের একাদশ সংসদে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনয়নে, যখন তিনি রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারান। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা 18 উপনির্বাচনে গণসংযোগে বাধা, পাল্টা কর্মসূচি ও নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েও বিহিত না পাওয়ার অভিযোগ তার। এস.এম. জাহাঙ্গীর জানান, ধানের শীষের পক্ষে গণজোয়ারে ভয় পেয়ে হামলা নির্যাতন অব্যাহত রেখেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে গণসংযোগ করতে চাইলেও কেন বাধা দেওয়া হচ্ছে প্রশ্ন তার। উত্তরা 1 নম্বর সেক্টরের বিভিন্ন সড়কে জনসংযোগের সময় এইসব অভিযোগ করেন এস.এম. জাহাঙ্গীর। তিনি জানান, উত্তরখান মাজার এলাকা থেকে শুরুর কথা থাকলেও বিএনপি নেতাকর্মীদের উপর হামলা হওয়ায় বিকল্প জায়গায় প্রচার অভিযানে যান তারা। অবিলম্বে ঢাকা 18 উপনির্বাচনে সব দলের সমান সুযোগ নিশ্চিতের দাবি জানান ধানের শীষের প্রার্থী। দর্শক, এই মুহূর্তে উত্তরা 14 নম্বর সেক্টরে আওয়ামী লীগের ঢাকা 18 উপনির্বাচনের পরিচালনা কমিটির সভা চলছে। সেই খবর রাখছেন আমাদের রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সরাসরি তার সঙ্গে কথা বলছে। মুহিব, আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণার সবশেষ কি খবর আছে আপনার কাছে? নাদিরা, আপনি জানেন যে ঢাকা 18 আসনের যে উপনির্বাচন, সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে 12 নভেম্বর, এবং সেই নির্বাচনকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই এই এলাকায় নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু বিরাজ করছে। এই মুহূর্তে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিব হাসানের বাড়িতে, অর্থাৎ তার পুরাতন বাড়িতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা অবস্থান করছেন এবং নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে তারা আজকে মিটিং করছেন। বিশেষ করে বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন, এবং এখানকার বক্তারা যেটি বলেছেন যে বিশেষ করে সাম্প্রতিক বেশ কয়েকটি নির্বাচনে ভোটারের অনুপস্থিতির কারণ তারা কিন্তু উদ্ঘাটনের চেষ্টা করছেন এবং বলছেন যে প্রত্যেকটি নেতাকর্মী যেভাবে ভোট কেন্দ্রে থাকবে, একই সঙ্গে তাদের স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে যাতে ভোট কেন্দ্রে উপস্থিত করা যায় সেই বিষয়ে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে এবং বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হচ্ছে যে নির্বাচনের দিন কেন্দ্রে কার কি দায়িত্ব পালন করতে হবে সেই বিষয়গুলো। আপনি জানেন যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান তিনি আজকের এই নির্বাচন পরিচালনা কমিটির মিটিংয়ের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। এছাড়া কিন্তু মির্জা আজম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তিনিও এখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও কিন্তু এই এলাকার প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলর এবং নেতাকর্মীরাও কিন্তু এই মিটিংয়ে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। এই ছিল নাদিরা আমার কাছে উত্তরা ঢাকা 18 আসনের যেই আওয়ামী লীগ প্রার্থীর সেই প্রার্থীর নির্বাচনী প্রচারণা। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরা 14 নম্বর সেক্টরে আওয়ামী লীগের ঢাকা 18 উপনির্বাচনের পরিচালনা কমিটির সভার খবর জানাচ্ছিলেন রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সাতক্ষীরার কালীগঞ্জে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে সাভারে এক পুলিশ সদস্য ও 2 নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সকালে সাভার পৌর এলাকার উত্তর জামসিং মহল্লা থেকে বরকত উল্লাহ নামের ওই পুলিশ সদস্যের লাশ উদ্ধার হয়।
নিজ বাড়ির পাশে একটি আম গাছে পুলিশ কনস্টেবল বরকতুল্লাহর ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয় প্রতিবেশীরা। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই পুলিশ সদস্য খাগড়াছড়ি পুলিশ লাইনে কর্মরত ছিলেন। অন্যদিকে সাভারের বনপুকুর ও আশুলিয়ার নরসিংহপুরের 2টি বাড়ি থেকে 2 নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে গত 3 দিনে সাভারের হিমায়তপুর, আমিনবাজার সহ বিভিন্ন জায়গা থেকে আরও 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আতঙ্কিত স্থানীয়রা। এদিকে সাতক্ষীরার কালীগঞ্জের নীলকণ্ঠপুর গ্রামে এক যুবককে পিটিয়ে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ জানায় আবির হোসেনকে সোমবার রাতের কোনো এক সময় পিটিয়ে হাত ও পায়ের নখ উপড়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার ভোরে প্রতিবেশীরা ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। ক্রসফায়ারে হত্যা চেষ্টা ও ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ এনে ফেনীর ছাগলনাইয়া থানার ওসি এম মুর্শেদ সহ 11 পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে। সকালে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে মোহাম্মদ গিয়াসউদ্দিন দুলাল মামলাটি করেন। এতে 13 আসামির মধ্যে 11 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বাকি 2 জন পুলিশের সোর্স। মামলায় বলা হয়, গিয়াসউদ্দিন দুলাল একজন পিকআপ চালক। গত বছরের 17 জানুয়ারি ফেনী সদরের কাজিরবাগে মাদক মামলার ভয় দেখিয়ে পুলিশের 2 সোর্স আবুল হাশেম ও আবুল খায়ের তার কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করে। দিতে অস্বীকৃতি জানালে তারা দুলালকে মাইক্রোবাসে তুলে ছাগলনাইয়ার পাঠাননগর এলাকায় নিয়ে যায়। পরে ক্রসফায়ারের হুমকি দিয়ে নির্জন স্থানে দুলালকে নিয়ে ওসি মোর্শেদের নির্দেশে বেধড়ক পেটায়। তার ডান পায়ে 3 রাউন্ড গুলিও করে। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর তার ডান পা কেটে ফেলতে হয়। এবারে ক্লেমেন্ট খেলার সংবাদ। পিছিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্ট। 15 নভেম্বরের পরিবর্তে 20 থেকে 22 নভেম্বরের মধ্যে টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। টুর্নামেন্টের 5 দলের স্পন্সর চেয়ে দারুণ সাড়া পাওয়া গেছে জানিয়েছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী। এদিকে পাকিস্তানের টি-20 লিগ পিএসএল এর প্লে অফ খেলতে তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়পত্র দিয়েছে বিসিবি। 3 দলের ওয়ানডে টুর্নামেন্টটা ভালো মতোই শেষ করা গেছে। টি-20 টুর্নামেন্ট তাই বড় আঙ্গিকেই করার আত্মবিশ্বাস পেয়েছে বিসিবি। 5 দলের টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধুর নামে। স্থানীয় ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা, তবে চাওয়া হয়েছে টিম স্পন্সর, খেলা সম্প্রচার হবে টেলিভিশনে। এত কিছু করতে কিছুটা পরিবর্তন হচ্ছে টুর্নামেন্টের সূচিতে। রাউন্ড 20 এর মধ্যে আমরা শুরু করব। সো 20, 21, 22 এর মধ্যে যে কোনো একটা সময় আমরা এভাবে আমাদের প্ল্যান করেই আমরা এগোচ্ছি। আমি এক্স্যাক্ট সংখ্যাটা আমি বলতে যাচ্ছি না, তবে আমাদের 6টা আশানুরূপ আছে। আমরা চেষ্টা থাকবে আমাদের 5টা স্পন্সরই আমরা কনফার্ম করে এবং আমরা ডিক্লারেশনটা দেব। গভর্নমেন্টের কিছু নির্দেশনা আছে বা স্বাস্থ্যবিধি আছে, সব কিছু মেনে যতটুকু সম্ভব আমরা তার মধ্যেই আমাদের এই টুর্নামেন্ট আয়োজনের প্রচেষ্টা আমাদের থাকবে। টুর্নামেন্ট পেছানো মানে শুরু থেকেই পাওয়া যাবে সাকিব আল হাসানকে। 1 বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। বৃহস্পতিবার দেশে ফিরছেন টাইগার ক্রিকেটের পোস্টার বয়। তবে এর মাঝেই আবার দেশ ছাড়ছেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। 14 থেকে 17 নভেম্বর পাকিস্তান সুপার লিগের প্লে অফে অংশ নেবেন টাইগারদের ওয়ানডে ও টি-20 অধিনায়ক। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত দিয়েছি এবং আমরা বলেছি যে তারা চাইলে যেতে পারেন এবং সেটা আন্ডার প্রসেস আছে। তারাও আমাদের কাছে আবেদন করেছেন এবং বোর্ড এটা পজিটিভলি দেখছে। কিছু নির্দেশনা তো আমাদের যারা যাবেন তাদেরকে দেয়া থাকবেই এবং তারা যেহেতু আগে সফর করেছেন তারা এই বিষয়গুলোকে কমপ্লিটলি অ্যাওয়্যার। সরকারের দেয়া কোয়ারেন্টিন মেনে পিএসএল শেষে দেশের টুর্নামেন্টে অংশ নিতে কোনো সমস্যা হবে না জানিয়েছেন বিসিবি সিইও। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জারি। চলছে মার্কিন নির্বাচন, সহিংসতার সংখ্যা, নিউ ইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে হোয়াইট হাউস ঘিরে বাড়তি নিরাপত্তা বেষ্টনী। মোশতাক জিয়ার নির্দেশে 3 নভেম্বরের জেল হত্যাকাণ্ড বলেছেন প্রধানমন্ত্রী, জাতীয় 4 নেতার প্রতি শ্রদ্ধা। সরকারের ক্ষমতার তাণ্ডবে অসহায় মানুষ বলেছেন মির্জা ফখরুল। এবার 7 নভেম্বরে বিএনপির একদিনের সীমিত কর্মসূচি ঘোষণা। হাজী সেলিমের অবৈধ সম্পদের মামলার শুনানি হয়নি 5 বছরেও 13 বছরের কারাদণ্ড মাথায় নিয়েই এমপি।
এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ।